এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব, রিজেন্টের সেই শাহেদ ফের গ্রেফতার। ভারতীয় ঢলে তিস্তার পানি বিপদসীমার ওপরে খুলে দেওয়া হলো 44 জলকপাট। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী তাঁবুতেও ইসরায়েলি হামলা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি। সর্বশেষ জানাবো, রাশিয়ায় রাতভর শত শত ড্রোন হামলা ইউক্রেনের। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটি অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। রিজেন্টের সেই শাহেদ ফের গ্রেফতার। করোনা ভাইরাস মহামারীর সময় ভুয়া করোনা পরীক্ষার প্রতিবেদন ও নানা প্রতারণার অভিযোগে আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে আবারও গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে রাজধানীর মিরপুরের ইসিবি চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাশির। ওসি জানান, শাহেদের বিরুদ্ধে একটি সিআর মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। পল্লবী থানার অনুরোধে ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে আটক করে। পরে তাকে পল্লবী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তাকে জিজ্ঞাসাবাদের পর এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি। 2024 সালের 4 সেপ্টেম্বর, জুলাই, আগস্টের গণ অভ্যুত্থানের 1 মাস পর জামিনে কারাগার থেকে মুক্তি পান শাহেদ। তার বিরুদ্ধে প্রতারণা, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, অস্ত্র, মানি লন্ডারিং সহ মোট 35টি মামলা রয়েছে। এসব মামলায় পর্যায়ক্রমে জামিন পাওয়ার পর প্রায় 4 বছর কারাভোগ শেষে তিনি মুক্তি পান। করোনা মহামারীর সময় 2020 সালের 7 জুলাই র্যাব উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালিয়ে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট জব্দ করে। এ ঘটনায় শাহেদ সহ 17 জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়। এর 9 দিন পরে 15 জুলাই সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে শাহেদকে গ্রেফতার করে র্যাব। পরে তাকে নিয়ে উত্তরায় অভিযান চালিয়ে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে বিভিন্ন প্রতারণার অভিযোগে একাধিক মামলা হয়। 2020 সালের 28 সেপ্টেম্বর অস্ত্র আইনের এক মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় 2023 সালের 21 আগস্ট তাকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এরও আগে 2010 সালে চেক জালিয়াতির একটি মামলায় তার 6 মাসের সাজা হয়েছিল। শাহেদের বিরুদ্ধে দায়ের হওয়া 35টি মামলার মধ্যে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের একটি মামলাও রয়েছে। ওই মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন ধরনের প্রতারণার মাধ্যমে তিনি 11 কোটির বেশি টাকা আত্মসাৎ করেছিলেন। ভারতীয় ঢলে তিস্তার পানি বিপদসীমার ওপরে খুলে দেওয়া হলো 44 জলকপাট। ভারতীয় উজানের ঢল ও ভারী বৃষ্টিতে আবারও তিস্তা নদীর পানি বেড়ে নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপ সামাল দিতে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। সোমবার সকালে পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের তিস্তা নদীর পানি পরিমাপক নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার সকাল 9টায় দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্ট তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে 52.10 মিটার। এটি বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ পয়েন্টে বিপদসীমা 52.15 মিটার। একই দিন সকাল 6টায়ও পানির উচ্চতা একই পর্যায়ে ছিল। পাবো ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেছেন, তিস্তা নদীর পানি বেড়ে সকাল 9টায় বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি আরও বাড়তে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী তাঁবুতেও ইসরায়েলি হামলা। দক্ষিণ গাজার খান ইউনিস শহরের আল মাওয়াসি এলাকায় ঘরবাড়ি হারানো বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী তাঁবু লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 1 জন নিহত এবং শিশুসহ আরও 10 জন আহত হয়েছেন। রোববার 19 জুলাই পরিচালিত এই হামলায় তাঁবুগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদন থেকে এই হতাহতের খবর জানা গেছে। আহত শিশুদেরও এক নারীকে প্রথমে জরুরি চিকিৎসার জন্য কুয়েত সাহারা ফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা প্রদানের পর তাদের উন্নত চিকিৎসার উদ্দেশ্যে নাসের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। প্রত্যক্ষদর্শী হুসাম আবু হাজরাস জানান যে, বাস্তুচ্যুত মানুষ যখন তাঁবুর ভেতর অবস্থান করছিলেন তখন বিকট বিস্ফোরণ ঘটে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাস্তার উপর আহত অবস্থায় 4 শিশুকে পড়ে থাকতে দেখেন এবং তাদের উদ্ধারের পর অ্যাম্বুলেন্সে তুলে দেন। গত 2023 সালের অক্টোবর থেকে গাজায় পরিচালিত ইসরায়েলি সামরিক অভিযানে পর্যন্ত 73,000-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং 1,73,000-এর বেশি মানুষ আহত হয়েছেন, যা উপত্যকাটির প্রায় 90% বেসামরিক অবকাঠামো ধ্বংস করেছে। এছাড়া গত 2025 সালের 10 অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন অব্যাহত রেখেছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী চুক্তি লঙ্ঘনের মাধ্যমে গত শুক্রবার পর্যন্ত ইসরায়েলি হামলায় 1144 জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং 3703 জন আহত হয়েছেন।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের হামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠাতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে চিঠি পাঠানো হচ্ছে। একই সাথে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায়ের কপিও ভারত সরকারের কাছে পাঠানো হচ্ছে। প্রসঙ্গত 24 জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে আসামি করা হয়। বিচার প্রক্রিয়া শেষে 2025 সালের 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডও দেন। একই মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। রাশিয়ায় রাতভর শত শত ড্রোন হামলা ইউক্রেনের। রাশিয়ার রাজধানী মস্কো ও এর আশেপাশের অঞ্চলে ইউক্রেনের 1 ডজনেরও বেশি ড্রোন আঘাত হানায় 3 জন চীনা নাগরিক সহ মোট 10 জন আহত হয়েছেন। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে রাশিয়ার রাজধানী লক্ষ্য করে পরিচালিত অন্যতম বৃহৎ এই ড্রোন হামলায় 400টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ব্যবহার করা হয়েছে বলে মস্কো দাবি করেছে। সোমবার 20 জুলাই তুরস্কের ইস্তানবুল থেকে এই তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বার্তা সংস্থা টেলিগ্রামে জানান যে রাতভর ইউক্রেন তাদের দিক থেকে অন্তত 400টির বেশি ড্রোন নিক্ষেপ করেছে। তিনি দাবি করেন যে ড্রোনের বড় একটি অংশ রাজধানীর সীমানার বাইরে ধ্বংস করা হয়েছে, যার মধ্যে মস্কোর দিকে এগিয়ে আসতে থাকা 85টি ড্রোন মাঝপথেই ভূপাতিত করে রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস একে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে মস্কোর উপর ইউক্রেনের অন্যতম বড় হামলা বলে বর্ণনা করেছে। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিয়ভ রাশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম ম্যাক্সে জানান যে আকাশ প্রতিরক্ষা ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার মাধ্যমে আক্রমণ ঠেকানো হলেও পোডোলক্স, ডোমোদোডোভো এবং ওডিনত সোভো জেলায় প্রধান ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও জানান যে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বেশ কিছু ব্যক্তিগত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি স্থানে আগুন ধরেছে এবং বেসামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। ইউক্রেনীয় পর্যবেক্ষণকারী চ্যানেলগুলো দাবি করেছে যে এই বিমান হামলায় মস্কো অঞ্চলের কোলেদিনো গ্রামের ওয়াইল্ড বেরেজের বিশাল লজিস্টিক সেন্টার, ডোমোদেডোভো জেলার ইউঝানি ভোরেতা লজিস্টিক পার্ক এবং লোভোভস্কি এলাকার একটি তেল ডিপো সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরবর্তীতে ডোমোদেডোভো শহরের প্রশাসনিক প্রধান এভজেনিয়া খুরতাসলেভা টেলিগ্রামে ইউঝনি ভোরেতায় আঘাতের সত্যতা নিশ্চিত করে সেখানে আগুন লাগার কথা জানান। আলাদা এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে তারা রাশিয়া ইউক্রেনের অন্তর্ভুক্ত ক্রিমিয়া এবং আজব ও কৃষ্ণ সাগরের ওপর থেকে মোট 381টি ইউক্রেনীয় ড্রোন সফলভাবে গুলি করে নামিয়েছে। অন্যদিকে ইউক্রেনীয় বিমান বাহিনী অভিযোগ করে জানায় যে রাশিয়া রাতভর 2টি নির্দেশিত বিমান ক্ষেপণাস্ত্র এবং 94টি ড্রোন নিক্ষেপ করেছে, যার মধ্যে ইউক্রেনের উত্তর, দক্ষিণ ও পূর্বাঞ্চলের আকাশ থেকে 81টি ড্রোন ধ্বংস বা নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে তাদের প্রতিরক্ষা বাহিনী। তবে যুদ্ধের কারণে দুই দেশের দাবিকৃত এসব ক্ষয়ক্ষতির তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।